আমি সুদীপ। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে কিছু ইম্পর্ট্যান্ট হিস্ট্রির কোশ্চেন আমি এনেছি, সেগুলো আপকামিং স্টেট লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রত্যেকটা কোশ্চেনকে খুব ভালোভাবে দেখো, সেগুলোকে মনে রাখো, রিভাইজ করো। তো প্রথম কোশ্চেন শুরু করছি। দ্বীন-ই ইলাহি কে আকবরের মূর্খতার স্মারক বলেছেন কে? মানে দ্বীন-ই ইলাহি যেটা আকবর চালু করেছিল, সেটা একটা আকবরের মূর্খতা ছিল। এটা কে বলেছিল? এটা বলেছিল ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, এটা বলেছিল ভিনসেন্ট স্মিথ। এই দ্বীন-ই ইলাহি বা আকবরের যে একটা ধর্মমত, সেই দ্বীন-ই ইলাহি চালু কবে হয়েছিল? 1982 সালে। 1982 সালে। এছাড়াও পাঞ্চমহল, তারপর বুলান দরওয়াজা, তারপর ইবাদতখানা, আরও অনেক কিছুই কিন্তু আকবরের দ্বারা তৈরি হয়েছিল। এইগুলোকেও কিন্তু মাথায় রেখো। 1776 সালে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? দেখো, এই পুরন্দরের সন্ধি দুবার সংঘটিত হয়। একবার হয়েছিল 1665 সালে, একবার হয়েছিল 1665 সালে শিবাজি এবং তার সাথে ঔরঙ্গজেবের। এবং পরবর্তীটা যেটা হয়েছিল সেটা 1776 সালে, যেটা হয়েছিল মারাঠা এবং ইংরেজদের মধ্যে। মনে রাখবে যে এই মারাঠা এবং ইংরেজদের মধ্যে কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট সন্ধি হয়েছিল, তিনটে আমি বলে দিচ্ছি, সেগুলো একটু মাথায় রেখো। একটা হচ্ছে তোমার এই পুরন্দরের সন্ধিতে, এটা মনে রাখবে, যেটা 1776 হয়েছিল এবং 1665 হয়েছিল। 1665 যেটা হয়েছিল সেটা শিবাজি এবং ঔরঙ্গজেবের মাঝে হয়েছিল। ঠিক আছে, আর 1776 যেটা হয়েছিল সেটা মারাঠা এবং ইংরেজদের মাঝে। বেশ, এটা হলো। 1775 একটা হয়েছিল সুরাটের সন্ধি, একটা হয়েছিল 1782 হয়েছিল তোমার সলবায়ের সন্ধি, একটা হয়েছিল 1802 সালে বেসিনের সন্ধি। এই যে সন্ধি কটার নাম বললাম, এইগুলোকে মাথায় রেখো, এগুলো পরীক্ষায় খুব আসতে দেখা যায়। রাজা রামমোহন রায় সম্পর্কে নিচের কোন মন্তব্য সত্য? 1. তিনি বিধবা বিবাহের সমর্থক ছিলেন। তিনি সতী প্রথার বিলোপের পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি ইংরাজি শিক্ষা প্রসারের পক্ষে ছিলেন। এদের মধ্যে তিনটেই কিন্তু ঠিক। তিনি বিধবা বিবাহকে সাপোর্ট করতেন, মানে তিনি বলতেন যে বিধবারা বিবাহ করুক। তিনি সতীদাহের প্রথা বিলোপ করেছিল এবং তিনি ইংরেজি শিক্ষা, যেটা পাশ্চাত্য শিক্ষা, সেটার প্রসারের পক্ষেও তিনি অনেক কাজকর্ম করেছিলেন। ঠিক আছে, তো এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে সবগুলি। কিন্তু এখানে আমি কিছু বলতে চাই, এই যে বিধবা বিবাহ, এটা সাপোর্ট তো করতো রাজা রামমোহন রায়, কিন্তু এই বিধবা বিবাহ আইন এনেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে? লর্ড ডালহৌসির আমলে। সালটা হচ্ছে 1856। এবং এই যে সতী প্রথা, এটা কিন্তু স্বয়ং রাজা রামমোহন রায়ই করেছিল উইলিয়াম বেন্টিংকের সময়কালে 1829 সালে। কত সালে? 1829 সালে। তিনি ইংরাজি শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন, এটাও কিন্তু তিনি করেছেন, এটাও ঠিক। তাহলে সবগুলোই হলো আমাদের অ্যান্সার। সোমপ্রকাশ সংবাদপত্রের সূচনা কে করেন? সোমপ্রকাশ সংবাদপত্রের সূচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, রাজা রামমোহন রায়ের দুটো বইয়ের মানে সংবাদপত্রের নাম বলো দেখি। রাজা রামমোহন রায়ের দুটো সংবাদপত্র হলো, একটা আছে তোমার সংবাদ কৌমুদী, তারপরে মিরাটুল আকবর, তারপরে তোমার বঙ্গদত্তা, এরকম কিছু কিছু আছে যেগুলো তোমার তিনি একেশ্বরবাদী নামক একটা পুস্তক রচনা করেছিলেন। আর কি মনোথিজম বলেও একটা কিন্তু পুস্তক তিনি প্রকাশ করেছিলেন। তো এটা মনে রেখো যে যেগুলো বললাম, যে তোমার মিরাটুল আকবর, সংবাদ কৌমুদী, বঙ্গদত্তা, এই সমস্তগুলো কিন্তু রাজা রামমোহন রায় লেখা, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হচ্ছে সোমপ্রকাশ। বঙ্গালী বলে একটা সংবাদপত্র আছে, যেটা কার লেখা? এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির। ঠিক আছে, এটাও মাথায় রেখো। অ্যাংলো নেপাল যুদ্ধ
কার সময়কালে হয়েছিল? এটা হয়েছিল লর্ড হেস্টিংসের সময়কালে। লর্ড হেস্টিংস ছিল 1813 থেকে 1823 আমাদের ভারতবর্ষে তোমার গভর্নর জেনারেল হিসেবে তিনি ছিলেন এই সময় টাইম পিরিয়ডটার মধ্যে। এবার এই যে অ্যাংলো নেপাল যুদ্ধ বা ইঙ্গো নেপাল যুদ্ধ যেটা হয়েছিল, অ্যাংলো নেপালিজ ওয়ার, যেটা হয়েছিল 1814 থেকে 1816 এই টাইমের মধ্যে। এবং এই যখন যুদ্ধটা শেষ হলো, এই সময় একটা সন্ধি হয়েছিল, সগলির সন্ধি বা ট্রিটি অফ সগলি। ঠিক আছে, এটাও পরীক্ষাতে আসতে দেখা যায়, তো এটা এই মাথায় রেখো। নিচের কোন ব্যক্তি কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না? তো কে ছিলেন না? বাল গঙ্গাধর তিলক, বিজয় তিলক কখনো কংগ্রেসের সভাপতি ছিলেন না। ঠিক আছে, এস বোস দুবার হয়েছিল তোমরা জানো। 1938-এ হরিপুরাতে হয়েছিল, হরিপুরা। এবং এই এস বোস 1939-এ হয়েছিল কোথায়? ত্রিপুরীতে। ঠিক আছে, ত্রিপুরীতে হয়েছিল 1939-এ এবং হরিপুরাতে হয়েছিল 1938-এ। মনে রাখো, এই ত্রিপুরীতে কিন্তু ও শেষ পর্যন্ত করেনি, ও পদত্যাগ করে দিয়েছিল। পট্টরিপি সীতারামায়া চেয়েছিল, তার সাথে তার একটা ভোটাভুটি হয়, এবং যদিও আমাদের সুভাষচন্দ্র বসু জিতে গিয়েছিল সেই ভোটে, তারপরেও সে পদত্যাগ করে দিয়েছিল। কেন না, গান্ধীজি তাকে সেই সময় সাপোর্ট করেন, সেই জন্য সে এরকম চায়নি যে এরকম বিভেদ হোক, সেই জন্য সে পদত্যাগ করেছিল। এবং এই 39-এই পদত্যাগ করার পর সে 39-এই ওই কংগ্রেসের ভিতরেই একটা পার্টি গঠন করেছিল, যার নাম ছিল ফরওয়ার্ড ব্লক। তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিল? সুভাষচন্দ্র বোস তৈরি করেছিল। এবং ফরওয়ার্ড ব্লক কত সালে তৈরি হয়েছিল? 1939 সালে তৈরি হয়েছিল। খুব ইম্পর্ট্যান্ট এটা। আর যে গোখলে হয়েছিল 1906-এ, তোয়াবজি হয়েছিল 1987-তে। এগুলো মাথায় রেখো। আসাম বাংলা থেকে বিভক্ত হয়েছিল কখন? আসাম বাংলা থেকে পৃথক হয়েছিল, এখানে বাংলা বলতে বাংলাদেশের কথা বলা হয়েছে, 1874 সালে। ঠিক আছে, ইম্পর্টেন্ট নয় অতটা কোশ্চেনটা, আমি বলে দিলাম। অষ্টদিগ্গজ, দেখো অষ্টদিগ্গজ আর একটা হয় অষ্টপ্রধান, দুটোর মধ্যে অনেকের কনফিউশন হয়। তো অষ্টদিগ্গজ কার রাজসভায় দেখা যেত? এটা দেখা যেত কৃষ্ণদেব রায়ের রাজসভায়। অষ্টদিগ্গজ বলতে 8 জন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি একটা যে সমারোহ, তাকে বলা হতো অষ্টদিগ্গজ। আর অষ্টপ্রধান হচ্ছে, এটা দেখা যেত মারাঠাদের সময়কালে যে শিবাজির যে রাজসভা ছিল, সেখানে 8 জন মন্ত্রীকে একত্রিতভাবে বলা হতো অষ্টপ্রধান। ঠিক আছে, দুটো মাথায় রেখো। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা রানী গাইডেনলিউ কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন মণিপুরের বাসিন্দা। ঠিক আছে, তিনি ছিলেন কোথাকার বাসিন্দা? মণিপুরের বাসিন্দা। কোন সময় অ্যাক্টিভ হতে দেখা যায়? 1930 সালে, যখন আইন অমান্য আন্দোলন হচ্ছিল সেই সময়। 1932 সালে মহাত্মা গান্ধী কেন আমরণ অনশনে বসেছিলেন? কি কারণে? 1932 সালে মহাত্মা গান্ধী কেন আমরণ অনশনে বসেছিলেন? কেন বসেছিল? গোল টেবিল বৈঠক ভারতের রাজনৈতিক আশা পূরণে ব্যর্থ হয়েছিল সেই জন্য, নাকি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতপার্থক্য দেখা দিচ্ছিল সেই জন্য? এবং আরেকটা রয়েছে যে রামসে ম্যাকডোনাল্ড সম্প্রদায় এর ভিত্তিতে ভোটাধিকারের ঘোষণা করেছিল। দেখো, এর কারণ ছিল যে 1932 সালে মহাত্মা গান্ধী কেন আমরণ অনশনে গিয়েছিল, এটার কারণ ছিল, দেখো ধীরে ধীরে 1909 সালে মাউন্টব্যাটেন যে প্ল্যান এসেছিল, মরলে মিন্টো রিফর্ম যেটা হয়েছিল, তো ওই মরলে মিন্টো অ্যাক্ট যেটা এসেছিলো, সেখানে বলা হলো যে মুসলিমদেরকে পৃথকভাবে ভোটের ব্যবস্থা করো। তারপরে যখন 1932 সাল এলো, তখন বললো যে আদার্স যে সমস্ত কাস্টগুলো রয়েছে, যেমন ধরো শিখ, জৈন, এই সমস্ত যে এদেরকেও কিন্তু আলাদাভাবে ভোটের করা হলো। সেখানেই যে হিন্দু ছিল, কি করা হলো, এই হিন্দুটাকে আবার ভাগ করা হলো। কিভাবে? হিন্দুটাকে ভাগ করা হলো এইভাবে যে একটা নর্মাল সাধারণ উচ্চবর্ণ জাতি এবং যেগুলো দলিত যারা, তারা যাতে
নিজেদের জন্য একটা ইয়ে করতে পারে, তাদেরকেও একটা দেওয়া হলো। এটা ইংরেজরা করেছিল। গান্ধীজি চাইছে যে না, হিন্দুকে আর ভেঙো না, হিন্দুকে একটাই কাস্ট হিসাবে রাখো, হিন্দুকে আর বিভেদ করো না, ওদেরকে উঁচু জাত নিচু জাত এইরকমভাবে আলাদা করে দেখো না, তারা হিন্দুরা সমস্তটাই একটাই মানে ভোটের অংশ থাকুক, এটা চেয়েছিল। ঠিক আছে, তো সেই কারণে তিনি এই কারণটা রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক ভিত্তিতে ভোটাধিকারের ঘোষণা করেছিল। এইটার কারণেই কিন্তু 1932 সালে মহাত্মা গান্ধী অমরণ আর অনশনে গিয়েছিলেন। পরবর্তী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম কমান্ডার কে? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম কমান্ডার হচ্ছে মোহন সিং। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কথাটা মনে রেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মোহন সিং। যদি বলা হয় আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিল, উত্তর হবে রাসবিহারী বোস। রাসবিহারী বোস। কত সালে? 1942 সালে। কিন্তু যদি বলা হয় যে এই পরবর্তীকালে কাকে, রাসবিহারী বোস কাকে এটাকে হ্যান্ড ওভার করে দিয়েছিল, তো 1943 সালে, এটা এই ডেটাটা মনে রেখো, 1943 সালে রাসবিহারী বোস কী করলো, যে সুভাষচন্দ্র বোসের হাতে সে তার আজাদ হিন্দ ফৌজের যে লিডারশিপ সেটাকে সে ট্রান্সফার করেছিল। ঠিক আছে, কত সালে এটা? 1943 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যেকার সীমানা নির্ধারণ করেছিলেন কে? তোমরা জানো ভারত এবং পাকিস্তানের মাঝখানে একটা যে লাইন আছে সেটাকে বলা হয়, সেটাকে কী বলা হয়? রেডক্লিফ লাইন। রেডক্লিফ লাইন। এবার এই রেডক্লিফ লাইন কে টেনেছিল? সিরিল রেডক্লিফ। এবার এটা কত সালে টানা হয়েছিল? এটা টানা হয়েছিল 1947 সালে, যখন ভারত স্বাধীন হয় এবং ভারত এবং পাকিস্তান দুটি আলাদা দেশে বিভক্ত হয়ে পড়েছিল, তখনই এই লাইনটাকে ইংরেজরাই টেনে দিয়ে গিয়েছিল যে হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তান, এইটুকু অংশ হচ্ছে ভারত। ঠিক আছে, এরকমভাবে বলে দেওয়া গিয়েছিল। কত সালে? 1947 সালে। তারপরে 1940 সালে 17ই অক্টোবর ব্যক্তিগত সত্যাগ্রহ কর্মসূচির সূচনা করেন কে? 1940 সালে 17ই অক্টোবর ব্যক্তিগত সত্যাগ্রহের কর্মসূচির সূচনা করেছিলেন কে? তো দেখো, ব্যক্তিগত সত্যাগ্রহ সূচনা হয়েছিল কত সালে, এটা তো জেনে রেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে 1940 সালে 17ই অক্টোবর করেছিল। এর কথা বলেছিল কিন্তু গান্ধীজি, কিন্তু এটা প্রথম লিডার বলা যেতে পারে, প্রথম কে চালু করেছিল, ফার্স্ট ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিল, তাহলে বলবে আচার্য বিনোবা ভাবে। এবং দ্বিতীয় যদি বলা হয় তাহলে বলবে তোমার জওহরলাল নেহেরু। এটা মাথায় রেখো। স্বদেশী আন্দোলনের সময় বিখ্যাত বেঙ্গল কেমিক্যাল স্বদেশী কে স্থাপন করেছিল? এটা কে স্থাপন করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই স্বদেশী আন্দোলনের সময়, স্বদেশী আন্দোলন কোন সময় হয়েছিল? 1905 থেকে 6 হয়েছিল। ঠিক আছে, এর ফলে কেন হয়েছিল এই স্বদেশী আন্দোলন? না, বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। কার আমলে হয়েছিল এই বঙ্গভঙ্গ? কার আমলে হয়েছিল? লর্ড কার্জনের আমলে হয়েছিল। লর্ড কার্জনের আমলে হয়েছিল বঙ্গভঙ্গ শুরু হয়েছিল, কিন্তু বঙ্গভঙ্গ রদ করেছিল কার আমলে? হার্ডিঞ্জ বলে একটা ইয়ে ছিল, লিডার এসেছিল কার্জনের পর। তার আমলে 1911 সালে হার্ডিঞ্জের আমলে তোমার বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কার্জনের আমলে 1905-এ, বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে হার্ডিঞ্জের আমলে। এবার আর কি না, এই স্বদেশী আন্দোলনটা তখনই শুরু হয়। যদি বলা হয় যে আচ্ছা প্রথমে স্বদেশী না প্রথমে বয়কট, বলবে যে প্রথমে বয়কট তারপরে স্বদেশী। ঠিক আছে, বয়কট করা হয়েছিল কি, যে সমস্ত বিদেশি দ্রব্য সেগুলোকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে ওদের স্কুলে পরবো না, ওদের জামা কাপড় পরবো না, ওদের বিকৃত দ্রব্য আমরা কিনবো না। তো এইভাবে বয়কট করা হয়েছিল এবং কি গ্রহণ করা হয়েছিল, কোনটাকে গ্রহণ করা হয়েছিল? যে স্বদেশী জিনিস, আমাদের নিজের দেশের দেশীয় জিনিসকে আমরা সবসময় ইয়ে করবো, ওদের দেশের কোনো কিছু আমরা ছোবো না। তো এটা কি বলা হয়? স্বদেশী আন্দোলন, স্বদেশী এবং বয়কট আন্দোলন। এটা 1905 এবং 6 হয়েছিল। মহাদেব গোবিন্দ রানাডে কিসের সাথে কিসের সাথে সম্পর্কিত ছিল? মহাদেব গোবিন্দ রানাডে কার সদস্য ছিল বলো? মহাদেব গোবিন্দ রানাডে
প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিল। মনে রেখো এই প্রার্থনা সমাজ তৈরি হয়েছিল 1867 সালে। কে করেছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গ। ইম্পর্টেন্ট ইনফরমেশন। আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে ইনি করেছিলেন। এবার কিন্তু মেন মানে সবথেকে বেশি এ তো প্রতিষ্ঠা করেছিল, কিন্তু মেন যদি বলা হয় সবথেকে বেশি যার প্রভাব রয়েছে সেই প্রার্থনা সমাজে, সেটা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। এবং এর সাথে মনে রাখি এই যে আর্য সমাজ 1975 শুরু হয়েছিল। কে করেছিল? মূলাশঙ্কর। কার নাম? মূলাশঙ্কর কাকে বলা হয়? দয়ানন্দ সরস্বতীকে বলা হয়। তো দয়ানন্দ সরস্বতী 1975 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। এবং এই যে এই থিওসফিক্যাল সোসাইটি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা সোসাইটি, কিন্তু এটা আমাদের এই দেশে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল নিউ ইয়র্কে। মনে রেখো এটা কোথায় হয়েছিল? নিউ ইয়র্কে। কে করেছিল? ব্লাভাটস্কি এবং তার সাথে ছিল কে? তার ছিল অলকট বলে একজন ছিল। অলকট। এবার এটা কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল? 1975। কিন্তু আমাদের দেশে নয়, এটা হয়েছিল নিউ ইয়র্কে। ব্লাভাটস্কি এবং অলকট এরা দুজনে মিলে করেছিল। এইটাকে 1982 সালে মাদাম ভিকাজি রুস্তম কামা তিনি 1982 সালে ভারতে নিয়ে এসে তার হেডকোয়ার্টারটাকে ভারতে প্রতিষ্ঠা করে এবং তিনি এটা রান করতে থাকে। কে করেছিল? মাদাম ভিকাজি কামা। এবং একে কি বলা হয়? মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন এরকম বলা হয়ে থাকে। ঠিক আছে, ভারতের জাতীয়তাবাদের জননী বলা হয়ে থাকে মাদাম ভিকাজি রুস্তম কামাকে। মনে রেখো। ক্রম অনুসারে সাজাও। ডান্ডি যাত্রা, সাইমন কমিশন, পুনা চুক্তি, গান্ধী আরোইন চুক্তি। দেখো ডান্ডি যাত্রা হয়েছিল, তোমরা অনেকে হয়তো ডান্ডি যাত্রাটা জেনে থাকবে। 12ই মার্চ 1930 বা 1930 লিখলাম। সাইমন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1927, কিন্তু আমাদের দেশে তো হয়নি, বিদেশে হয়েছিল। এবং সেটা ভারতে এসেছিল কবে? 1928। এটা 1928 হয়েছিল। বেশ। পুনা চুক্তি হয়েছিল 1932। আর আরোইন চুক্তি হয়েছিল গান্ধী আরোইন চুক্তি, যেটাকে বলা হয় গান্ধী আরোইন চুক্তি, দিল্লি প্যাক্টও বলা হয়ে থাকে এটাকে। এটা হয়েছিল 1931। তাহলে 1931, এটা 32, এটা 28, এটা 1930। তাহলে কোনটা সবার আগে হয়েছে? সাইমন কমিশন। তাহলে 2 নাম্বার দিয়ে যেটা হবে সেটা। তো সাইমন কমিশন হচ্ছে প্রথমে হয়েছে, তারপর ডান্ডি যাত্রা 1, তাহলে 2 এর পর 1, তারপর তোমার 4, তারপরে 3। 2 1 4 3, 2 1 4 3। তারপর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন এম.কে গান্ধী। অনেক সময় বলা থাকে যে সর্দার বল্লভভাই প্যাটেল যখন 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ করছিলেন, তখন সেখানকার যারা মহিলা ছিলেন সেই মহিলারা বা যে সর্দার প্যাটেলকে, এই বল্লভভাই প্যাটেলকে সর্দার বলে উপাধি দিয়েছিল। ওখানকার মহিলারাই দিয়েছিল। এবং কোথাও এই অপশানটা থাকে, আবার কোথাও ওটা যদি না পাও তাহলে বলবে এম.কে গান্ধী, মানে মোহনদাস করমচাঁদ গান্ধী। মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা কে করেছিলেন? মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। কত সালে করেছিল এই কাজটা? করেছিল 1908-এ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরে যে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিল, মোটেও সেই গাড়িটাতে, মানে যে গাড়িটার উপরে তারা বোমটা ফেলেছিল, সেই গাড়িটাতে মোটেও কিংসফোর্ড ছিল না, ছিল কেনেডি এবং তার কন্যা। ঠিক আছে, এবং তারা মারা যায়। এবং যখন দেখে যে আর পালাবার আমাদের কোনো উপায় নেই, তখন যে প্রফুল্ল চাকি, তিনি তো তোমরা জানো যে তিনি আত্মহত্যা করে নেয়, মানে রিভলভার দিয়ে তার নিজের হেডশট নিয়ে নেয়। এবং যে ওখানেই সে মানে আত্মবিসর্জন দেয়। কিন্তু এই যে ক্ষুদিরাম বসু, তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। নামটা মনে রেখো, এই দিনটাও মনে রেখো। সবাই আমরা অনেকেরই নাম করি, কিন্তু এই ক্ষুদিরাম বোসকে আমরা ভুলে যাই। ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি দুজনকেই একসাথেই মনে রাখা দরকার। খুব কম বয়সে তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তারপরে চলো, হিন্দ স্বরাজ কে লিখেছিলেন? হিন্দ স্বরাজ লিখেছিল এম.কে গান্ধী। কখন লিখেছিল জানো? এই হিন্দ স্বরাজ কখন লিখেছিল? যখন তিনি ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা যাচ্ছিলেন, তখন সেই জাহাজে বসে সমুদ্র পথে তিনি এটা লিখেছিলেন।
নিচের ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য কারা কারা ছিল? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, দেখো ক্যাবিনেট মিশন প্রথমে কত সালে এসেছিল সেটা বলে দিই। 1946 সালে এসেছিল, ঠিক আছে। 1946 সালের 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসে পৌঁছায়, ঠিক আছে। 1946 সালে 24শে মার্চ। এবার তোমাকে এখানে বলা হয়েছে যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না, 3জন সদস্য ছিল। কে? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। কিন্তু এই যে অ্যান্টনি ইডেন, ইনি কিন্তু এখানকার কোনো সদস্য ছিলেন না। এটা মাথায় রেখে 1946 সালে 24শে মার্চ ক্যাবিনেট মিশন আমাদের ভারতবর্ষে এসেছিলো। এবং এর যে 3জন ব্যক্তির নাম কী ছিল? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার। ব্যাস, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল আজকে। পরবর্তী ক্লাসে আরও ইম্পর্ট্যান্ট আমি কোশ্চেনগুলোকে নিয়ে আসবো, এবং প্রত্যেকটা কোশ্চেন কোনোটা কি এটা ইম্পর্ট্যান্ট নয় এরকম জাজ করতে যেও না প্লিজ। পরীক্ষার আগে সমস্ত কিছুই ইম্পর্ট্যান্ট, সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেখে যাওয়াটা উচিত। তো আমি যেটা দিচ্ছি, যেগুলো বলছি কানে ভরো, যে সমস্ত ইনফরমেশান এক্সট্রা যেগুলো বলছি সেগুলোকে কানে ভরো, এবং যে কোশ্চেনগুলো তোমরা দেখছো সেগুলোকেও যেন লিখে নিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য কিছু দেখব, ঠিক আছে। বাই।